সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাট্য নির্মাতা আদিবাসী বিজান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই আসলে নিজেকে একটু রিপ্রেজেন্ট করার জন্য প্যান্ট পরেন, একটু ওয়েস্টার্ন ক্যারি করতে পছন্দ করেন, বা হয়তো বা আরেকটু পাঞ্জাবি পরতে পছন্দ করেন, কিন্তু আপনাকে আমরা দেখেছি খুব ক্যাজুয়ালি এসেছেন, আপনি লুঙ্গি পরে, একটা উপরে ফতুয়া পরে, সিম্পল। এই যে সিম্পলসিটি বা নিজেকে এভাবে রিপ্রেজেন্ট করার ব্যাপারটা কেন এসেছে আপনার মধ্যে, বা কেন মনে হলো যে আমি এভাবেই আসলে রিপ্রেজেন্ট করতে চাই নিজেকে? আচ্ছা, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি কালচারাল অনেক হারিয়ে যাচ্ছে। এখন এই যে আমি লুঙ্গি পরে আসলাম একটা প্রোগ্রামে, অনেকে হাসবেন যে এরকম একটা ন্যাশনাল প্রোগ্রামে লুঙ্গি পরে কেন। আমার কথা হচ্ছে যে এটা তো আমাদের ঐতিহ্য। এখন আমাদের ঐতিহ্যগুলো, বাংলাদেশের ইতিহাসগুলো এখন হাসির পাত্র হয়ে যাচ্ছে। আমি স্যুট কোট টাই পরে আসলে বলবো যে ও ওয়াও, সুন্দর লাগছে। ওই জায়গা থেকে আমি চাই যে বাংলার ঐতিহ্যকে কেউ ক্যারি করুক। আচ্ছা, বেশ ভালো একটি চিন্তা ভাবনা। অনেকেই বলেন নাটকের যে মান সেটি ডে বাই ডে কমছে বিকজ অফ ভিউ। অনেকে ভিউয়ের পিছনে ছোটার কারণে নাটকের মান কমে যাচ্ছে, বা সস্তা ভিউয়ের কারণে হচ্ছে এরকমটা। এই ক্ষেত্রে আপনার মতামত কি আসলে? সস্তা ভিউ বলতে আমি এটার পক্ষপাতিত্ব না, কারণ হচ্ছে যে দর্শক ওকে। এখন একটা নাটকের ভিউ হইলো 5 কোটি। এখন আপনি বলবেন যে এখানে সস্তা ভিউ। যারা বলে সস্তা ভিউ, ওদের যদি টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল থাকেন, ওদেরকে সে বুকের কলিজা আছে যে লিখে দিবে যে যারা সস্তা ভিউয়ার্স, যারা রিক্সা চালক, আমার নাটক দেখবেন না। ওদের ভিউটা নেবেন, আবার বলবেন সস্তা ভিউ বেশি। দেখেন, পৃথিবীতে সকল কিছু পুরাতন হলে দাম কমে যায়। আপনি একটা বাড়ি করলেন 10 বছর পর, ওই দামে বিক্রি করতে পারবেন না। পৃথিবীতে একটা জিনিসের দাম কখনোই কমে না, সেটা হচ্ছে টাকা। টাকা যেদিন থেকে জন্মগ্রহণ করে 10 বছর পরে 500 টাকার দাম 500 টাকাই। আর ভিউর কথা বলতে টাকার মান কমে অনেক সময়, ভ্যালুটা সেটা মুদ্রাস্ফীতি। বাট 500 টাকা তো কখনো 490 টাকা বিক্রি হয় না। 500 টাকা মানে 500 টাকা। আর সস্তা ভিউর ক্ষেত্রে আমি যেটা বলবো যে যদি 5 কোটি ভিউ একটা নাটক দেখে দর্শক, তো ওই 5 কোটি লোক তো ভোট দিয়ে একজনকে প্রধানমন্ত্রী করতে পারেন। তো সেই প্রধানমন্ত্রী কি বলবেন যে সস্তা লোক আমাকে ভোট দিলেন? তো আমি হচ্ছে যে মেজরিটির পক্ষে। আচ্ছা, যেখানে সবাই এটাই উইং, এটা আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, আপনি ভিউয়ের পক্ষে না বিপক্ষে? ভিউয়ের পক্ষে না বিপক্ষে? অবশ্যই ভিউর পক্ষে। আমি ভিউর পক্ষে। ব্যবসা দিন শেষে সবাই ব্যবসা করতে আসছেন। আমরা দেখি যে একটা সময় দেখেছি যে পরিচালক, আগে যে পরিচালকদেরকে যেভাবে সম্মান দেওয়া হতো, এখন কি আসলে ওই পরিমাণ দেওয়া হচ্ছে কিনা, কি মনে হয় আপনার? সম্মান অনেক দেয়, হাইরে সম্মান। এখন বিষয় হচ্ছে কি, এটা না আমার পয়েন্ট অফ ভিউ, আমার অবজারভেশন, যে আমি পৃথিবীর কোথাও দেখিনি যে একজন ডিরেক্টর আর্টিস্ট থেকে বেশি টাকা নেয় না। কিন্তু আপনি বাংলাদেশে অনেক আর্টিস্ট পাবেন যে টাকা নিচ্ছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ সিঙ্গেল নাটকে। বাট একটা ডিরেক্টর দেখাতে পারবে না 5 লাখ টাকা সিঙ্গেল নাটকে নেয়। এখন সে আর্টিস্ট কোনো না কোনো ডিরেক্টর মাধ্যমে আসেন। ডিরেক্টরে কি দেওয়া হয়? ডিরেক্টর সাইটে যায়, আর্টিস্ট বলেন যে ও ডিরেক্টর সাইটে চেয়ার থাকে, পিছনে ডিরেক্টর লেখা থাকে, সম্মান অনেক। মানে আমার কথা হচ্ছে আপনার সম্মানটা দিচ্ছেন ডিরেক্টরকে, তোর মানে সম্মানইটা পাচ্ছে না। এখন আমি খুব অসুস্থ, আমি ডাক্তারের কাছে গেলাম, আমাকে ওষুধ লিখে দিলেন। এখন 10,000 টাকা ওষুধের বিল। এখন আমি যদি বলি যে ভাইয়া তো আমি তো ডিরেক্টর, 5,000 টাকা না, 5,000 টাকা সম্মান দিই, সম্মানে আমাকে ওষুধ দিবে না। তো দ্যাটস ওয়াই সম্মান থেকে সম্মানিত ফ্যাক্ট দুইটাই যেন পাশাপাশি থাকে। আমাদের ডিরেক্টর ভালো নাই, কোনো ডিরেক্টর ভালো নাই আর্থিক দিক দিয়ে। ওই অর্থে বলতেছি যে ধরেন যে বাংলাদেশের একজন ডিরেক্টর বলতে পারবেন যে ওডি গাড়ি চালায়, মার্সিডিজ গাড়ি চালায়, বাট আর্টিস্টরা চালায়। তো ওই জায়গা থেকে হচ্ছে যারা মেকার তৈরি করেন, ওরা যান সিএনজি দিয়ে, বাসে চড়ে, সম্মানটা দিচ্ছেন, আর টাকাটা সব আর্টিস্টরা পাবে। তারা পাক, তাতে আমার কোনো আপত্তি নাই, সেটা সমান সমান পাক না। সবাই ভালো থাকুক, সম্মান এবং সম্মানী দুটাই যেন ইকুয়ালি সমান হয়, এটা আমার কষ্ট একটা। এটা কেন এমন কেন? এই ক্ষেত্রে আসলে পরিবর্তনের ক্ষেত্রে কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? এটা সবার একসাথে আগে আসতে হবে। ধরেন যে আপনার সিন্ডিকেট বলে না মিডিয়াতে, সিন্ডিকেট খুব একটা ব্যাড প্র্যাকটিস চলছে মিডিয়াতে। আমি স্ট্রেট বলি কথাটা, সেটা হচ্ছে এরকম যে এখন অনেক চ্যানেলে ধরেন যে একজন সুপারস্টার নাটক লাগবে 2টা, ওকে, তো চ্যানেল বলতেছে তার নাটক লাগবেই, তার নাটক লাগবে, সে যেন তার নাটক লাগবে। মানে কিছু কিছু আর্টিস্ট, সবাই না, ওরা করে কি প্যাকেজ দেন যে আমার নাটক লাগবে, ওকে ফাইন, তাহলে আমাকে দেন দায়িত্ব।
তখন সে আর্টিস্ট দায়িত্ব নিয়ে উনি হচ্ছে ডিরেক্টর চুজ করেন। তাহলে ডিরেক্টরের কাজটা কি? আর্টিস্টের কাজ হচ্ছে অ্যাক্টিং করা। আমি কিছু কিছু আর্টিস্ট আবার বলি, আর্টিস্ট অ্যাক্টিং করবে, এখন আর্টিস্ট হচ্ছে কাজ নিচ্ছে ঠিকাদারের মতো চুক্তিতে। এখন ডিরেক্টর যখন বলবে আচ্ছা ভাইয়া বাজেট কত, বলে যে আপনার তো বাজেট যেমন দরকার নেই, আপনাকে আমি আনছি, আপনি পারিশ্রমিক নিয়ে কাজ করে চলে যাবেন। আর ডিরেক্টর যখন বাজেটটা জানে, সে যখন কাজটা পায়, সে বাজেট অনুযায়ী সে মন মতো কাজটা করতে পারে। আর যখন একজন আর্টিস্ট কাজটা আনে, সে যেহেতু বাজেট জানে না, তাকে একটা তার পারিশ্রমিক দেওয়া হয়, তখন হচ্ছে কাজটা চিপ হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে আবার হচ্ছে ধরেন যে আমি এজ এ ডিরেক্টর, আমাকে বললো একজন আর্টিস্ট যে ভাই আমি 4টা নাটক আনছি প্যাকেজে, 20 লাখ প্যাকেজের নাটক নিয়ে আসছি আমি, তো আপনি 4টা নাটক বানাই দিবেন। এটা কিন্তু আমি আনি নাই, উনি আনছেন। বেসিক্যালি হচ্ছে কাজগুলো পায় ডিরেক্টর। পৃথিবীর কোথাও পাবেন না যে আর্টিস্ট চুক্তি করে কাজ নিয়ে যাচ্ছে, এটা আর্টিস্টের কাজ না। এখন সেই আর্টিস্ট যখন আমাকে নিয়ে যাবে, তো আমি না সেই কাজটা মন থেকে করব না, বা আমার মন থেকে এটা আসবে না। কেন আসবে না? আমি যদি এখন ওই আর্টিস্ট যে কাজটা আনলো কন্ট্রাক্টে, আমি যদি কাজটা হিট করাই বা আমার সর্বস্ব দিয়ে কাজটাকে হিট করাই, তো আমাকে তার কাজটা দিবে না, তো এটা তো বাড়তে থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে বর্তমানে আপনার কোন সুপারস্টার কে ভালো লাগে বা কোন সুপারস্টারের ভক্ত আপনি? এটা কি অভিনয়ের ক্ষেত্রে নাকি ব্যক্তিত্বের ক্ষেত্রে? দুটাই বলতে পারেন, অভিনয়ের ক্ষেত্রে কাকে এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে কাকে? অভিনয়ের ক্ষেত্রে হচ্ছে মোশাররফ করিম, সারা জীবন বলবো আমি, মৃত্যুর আগ পর্যন্ত। আর ব্যক্তিত্বের ক্ষেত্রে হচ্ছে নীল আলমগীর। ওর মানে একদম টপ টু আটন, একদম পা থেকে চুল পর্যন্ত ভালো মানুষ। আচ্ছা, এবং অভিনয়ের ক্ষেত্রে যদি বলি সেরা অভিনেত্রী কে আপনার কাছে? সেরা অভিনেত্রী আমার মা। অভিনেত্রী? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা জন্মের পর থেকেই প্রথম অভিনয়টা দেখি মার কাছে। যখন আমাদেরকে খাবার দেয়, যখন বাচ্চারা খায় না, তখন বলে যে এই যে হালুম আসতেছে, এই যে ভূত আসতেছে, খাও, একদম খেয়ে ফেলবে। তো আমরা প্রথম অ্যাক্টিং মাদের কাছ থেকে দেখি এবং মনে হয় ওনারা সুপার ডুপার ট্যালেন্টেড অভিনেত্রী। আচ্ছা, এটা তো আসলে গেল ইমোশনালি ক্ষেত্রে, বাট মিডিয়া ইন্ডাস্ট্রির কথা যদি বলি, মিডিয়াতে আমার বউ মানসী প্রকৃতি। আচ্ছা, এবং আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা হাজবেন্ডের বউ হচ্ছে তার কাছে সেরা অভিনেত্রী। আর এটা বলি যে মানসী প্রকৃতি সব সময় কাজের পরে আমি সবাইকে প্রশংসা করি যে তুমি খুব ভালো করছো, তুমি অনেক ভালো করছো, তুমি অনেক উপরে যাবা। ওর একটা কষ্ট যে আমি তোমার ওয়াইফ এবং আমি তোমার সাথে এত কাজ করলাম, আমাকে কখনো প্রশংসা করলাম না তুমি, আমার কি অভিনয় হয় না? এই আজকে ফার্স্ট টাইম বললাম যে মানসী প্রকৃতি তোমার অভিনয়ের ফ্যান আমি। বাহ, চমৎকার। আমাদের আয়োজনের মাধ্যমে আপনি আসলে আপনার ওয়াইফকেও ইমপ্রেস করে ফেললেন। আচ্ছা, ৬৭টির মতো নাটক আপনার, এবং ৬৭টির মতো নাটক আপনি পরিচালনা করেছেন, কিন্তু আপনার নাটকে কোনো স্ক্রিপ্ট থাকে না। স্ক্রিপ্ট ছাড়া কিভাবে এতগুলো নাটক আসলে করলেন আপনি? আমি না পরিকল্পনায় বিশ্বাসী না। অনেকে বলবে যে পরিকল্পনা হচ্ছে করতে হয়, বুদ্ধিমানরা করে, আর আমি হচ্ছে অন্য সঙ্গে বিশ্বাসী। যেমন আমরা পরিকল্পনা করার কে? পরিকল্পনা যিনি করার জন্মের সময় সকল পরিকল্পনা করে আমাদের পৃথিবীতে পাঠাইছেন। ধরেন যে আমি এখন পরিকল্পনা করলাম কালকে আমি ট্রেন দিয়ে যাব চট্টগ্রাম, টিকিট কাটলাম, বাট এমন একটা দুর্ঘটনা ঘটতে আমি যাইতে পারলাম না, তার লাভ কি? তো আমি পরিকল্পনা করে স্ক্রিপ্টিং করে কি করব? এখন আমি ভাবলাম যে আমি সকালবেলা শটটা নেব নদীর পাড়ে, এরকম যাওয়ার পর দেখলাম বৃষ্টি, কি করব আমি? দ্যাটস ওইখান থেকে যে আমি হচ্ছে যাই, যাওয়ার পর গল্প ভাবি, দেন হচ্ছে আমি ইমপ্রোভাইজ করে কাজ করি। আচ্ছা, এই যে আমাদের এখানে এসেছেন, চায়ের চুমুকের অনুষ্ঠানে এসেছেন, সো এখানে যদি একটু বলি যে ছোট্ট করে একটু গল্প যদি আপনি স্টোরি রেডি করতেন তাহলে কেমন হতো? আমাদের মিডিয়াতে একটা কথা খুব প্রচলিত যে শিক্ষণীয় নাটক হয় না, মেসেজ থাকে না, এটা বলে। ধরেন যে আমি একটা শিক্ষণীয় গল্পই বলি। একজন এমপি সাহেব, এমপি মহোদয়, উনি বসে আছেন, একজনকে দায়িত্ব দিলেন যে পোস্টার বানায় আনেন নির্বাচনের। তো উনি অনেক যত্ন করে পোস্টার বানিয়ে আনলেন। উনি বসে আছে হাজার মানুষের মধ্যে, বলেন যে স্যার পোস্টারটা দেখেন। পোস্টার দেখে ছিঁড়ে ফেললো, হয় নাই। সে আবারও গেল, আবার আরও যত্ন করে আনলো, আবারও 2বার ছিল, এইবার আরও বাজে হয়েছে। ওনা তারপর ওই বসার পর পৃথিবীর সমস্ত মানে আলোচিত পোস্টারগুলো বের করে করে এইবার তার সর্বোচ্চ দিয়ে নিয়ে গেল যে এইবার তো পছন্দ করবে। এবার এমপি সাহেব দেখার পর এইবার ছেড়ে একদম মুখে দিয়ে দিল, এত জঘন্য করতে পারিস তুই? ওনা কষ্ট পায়, মানে বাইরে কান্না করতেছে। তো এমপি সাহেবের পিএস তাকে কি বললো, কান্না করে কেন? আমার পোস্টারগুলো কি এত বাজে হয়েছে? তোর পোস্টার বাজে হয় নাই, তোর একটু এখানে বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি মানে হচ্ছে
যারা বড় মাপের মানুষ, যারা জ্ঞানী মানুষ, যাদের টাকা বেশি, ওদেরকে ভুল ধরার সুযোগ দিতে হয়। তুই এত সুন্দর পোস্টার করছিস, ভুল ধরার তো সুযোগ নাই। মানে মানে হচ্ছে তুই এখন যাবি, পৃথিবীর সবচেয়ে বাজে একটা পোস্টার বানাবি, আর নিচে প্রচার এলাকাবাসী লেখাটা দিবি না। দেন সে দোকানে গেল, বলে যে আমাকে বাজে পোস্টার বানাবো। কি বলেন? তোরে বলছি বানা বাজে পোস্টার। সে ভয়ানক বাজে পোস্টার বানাইলো, ছবি টবি একটু কার্টুনের মতো বোঝা যায় না, তো নিচে প্রচার এলাকাবাসী লেখাটা দেয় নাই। এবার এমপি সাহেবের কাছে নিলেন, হাজার হাজার মানুষ বসায়, এমপি বলছে মাই গড, এটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো পোস্টার। শুধু বাবা রে, এখানে তো প্রচার এলাকাবাসী লেখাটা দিতে হবে না, তুমি অনেক ট্যালেন্ট। তো এখান থেকে শিক্ষাটা হচ্ছে কি, যে যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, বা যাদের টাকা বেশি, মূর্খ যারা, তাদেরকে যদি আপনি ভুল ধরার সুযোগ না দেন, ওরা আপনাকে সম্মান করবে না। এবং এই মানে ফর্মুলাটা পৃথিবীর সব জায়গাতে প্রযোজ্য। ধরুন কথার কথা, আপনার ওয়াইফ বলো তুমি এই কাজটা করো, আপনি পরিপূর্ণভাবে করলেন, হয়েছে? হয়েছে। একটু ভুল করেন জেনে, সব ঠিক আছে, এইদিকে মনোযোগ নেই, এবার বুঝো বউদের কি কষ্ট। বা ধরেন যে আমি একটা নাটক দিলাম প্রিভিউর জন্য, একদম স্বয়ংসম্পন্ন, প্রিভিউ কমিটি 30 জন দেখলো, ভুল পাইলো না। তো সবাই মিলে ধরেন যে বলবে যে সব ঠিকঠাক আছে, কি জন্য নেই, আসলে ভুলটা নেই। ভুলটা রাখতে হয়, ভুলটা ধরলে খুশি হয়। আপনার তো অনেকগুলো, আসলে আপনার পরিচালনা অনেকগুলো নাটক হয়েছে, সেখান থেকে যদি বলি সমাদৃত নাটক কোনগুলো, তাহলে কোনগুলো বলবেন? আমার সব থেকে বিখ্যাত হয় প্রথম সান্ত্বনা দে, তারপর হচ্ছে হাই প্রেশার, তারপর হচ্ছে ইদানিং খুব ভালো যাচ্ছে আমার ব্যাককল সিরিজ, মানে ব্যাককল বউ, ব্যাককল রিলেটেড প্রায় হচ্ছে আমি 52টা নাটক করলাম, এগুলো সুপার ডুপার হিট। লাস্ট করলাম হচ্ছে কালো জাদু নামে একটা নাটক, এটা খুব ভালো যাচ্ছে। এটা 2 দিনে 5 মিলিয়ন হয়েছে, এবং আরেকটি রেকর্ড হয়েছে মেবি, যে 2 দিনে 100 মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুক ক্লিপে আর কি। আচ্ছা, বেশ ভালো। আপনার জীবন, যে লাইফস্টাইল বা জীবনের যে গল্পটা আপনার ব্যক্তিগত জীবনে, সেটা নিয়ে কি কখনো ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে একটা নাটক তৈরি করবেন? ওই যে মানে জীবন তো অনিশ্চিত না, তো আমি তো গল্পই লিখি না, জীবন নিয়ে কিভাবে বলবো আমি জীবন নিয়ে হতে পারে এরকম আসলে কোনো কিছু নির্মাণ করবেন কিনা আপনার ব্যক্তি লাইফস্টাইলটা নিয়ে? নিজেরটা নিজে করলে ছোট হয়ে যাব না? আমি যদি ভালো কাজ করি বা এইরকম সামাজিক উন্নয়নের জন্য আমার নাটক হয়ে থাকে, অন্যরা আমার বাইপি পড়বে, ওইটা মনে হয় সম্মানের। আচ্ছা, আপনার যে গল্পগুলো রয়েছে দর্শকরা কিন্তু বেশ পছন্দ করে, সো এত দর্শকরা পছন্দ করার পেছনে কারণ কি বলে মনে হয় আপনার? আমি সবসময় মানে সহজ সরল গল্প বলার চেষ্টা করি। আমার কাছে মনে হয় মানে কঠিন জিনিসকে সহজভাবে প্রেজেন্ট করার মধ্যে ক্রিয়েটিভিটি নেই, সহজ জিনিসকে কঠিনভাবে প্রেজেন্টেশন করার মধ্যে ক্রিয়েটিভিটি। ধরেন যে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে জাতীয় ফল কাঁঠাল কেন, এটা জাতীয় ফল কেন, খুবই সহজ, আমরা সবাই জানি, আমাদের বাবা দাদা মা সবাই জানে জাতীয় ফল কাঁঠাল, কারণটা কিন্তু জানে না। এখন এই যে কারণটা বলবো, এটা যে বলবো, এটা দর্শক ভাববে সাধারণ বিষয় আমরা জানতাম না। ফালানো হয় না, সবকিছুই ব্যবহার করা হয় এই কারণে না। কাঁঠাল হচ্ছে ধরেন বাংলাদেশের এক একটা মানে বাংলাদেশের এক একটা বিভাগের জায়গা, ধরেন যে নোয়াখালী, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, ওদের কিন্তু এক একটা মাটির এক একটা পাওয়ার থাকে। হ্যাঁ, তো হচ্ছে কাঁঠাল হচ্ছে এরকম একটা ফল, সকল মাটিতে হয়। এবার একটা শেষ প্রশ্ন, আপনার নাম আদিবাসী মিজান কেন? এই যে এটার জন্য প্রশ্ন করলেন যে আপনার আসলে রিয়েল নামটা কি? আমার রিয়েল নাম মিজানুর রহমান, আর মিজান নামটা হচ্ছে খুবই কমন একটা নাম। আমি যখন প্রথম মিডিয়াতে আসি, যে এই প্রোডাকশন মিজান চা দে, মিজান গাড়ি রেডি কর, বের করবো, মিজান লাইট ঠিক কর, এত মিজান আশেপাশে, মানে যার এই মিজানটাকে আমি তাকে, তখন ভাবলাম যে একটু ডিফারেন্ট করার জন্য আদিবাসীটা দিই আর কি। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।